দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে নিটোল টাটা সংবাদ শিরোনাম। কোটা সংস্কারের দাবিতে ফের স্থবির শাহবাগ, আইন না করা পর্যন্ত আন্দোলনের ঘোষণা। সংসদে এই আইন পাস করতে হবে, তার আগ পর্যন্ত আমরা রাজপথে থাকব। আগামীকাল বিকাল 4টায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন স্থানে কোটা আন্দোলনকারীদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিতণ্ডা। শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসূচির পক্ষে ছাত্রলীগ, কোটা আন্দোলনকে স্বাগত জানালো ছাত্রদল। কোটা সংস্কার চান জনপ্রশাসন মন্ত্রী, দাবি রাজপথে নয় আদালতে নিষ্পত্তির পক্ষে মত। এবারে দর্শক, পুরো আয়োজনে যাচ্ছি। সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনে আজও স্থবির হয়ে পড়ে রাজধানীর শাহবাগ। পালন করা হয় বাংলা ব্লকেড। জাতীয় সংসদের জরুরি অধিবেশন ডেকে আইন পাশ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। আগামীকাল বিকেল 4টায় সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল করবেন তারা। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৃহস্পতিবারও রাস্তায় নেমে আসেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা শাহবাগ মোড়ে বাংলা ব্লকেড শিরোনামে অবরোধ শুরু করেন। বন্ধ হয়ে যায় যান চলাচল। দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের স্লোগানে মুখরিত হয় পুরো চত্বর। আমাদের দাবিটা আসলে নির্বাহী বিভাগের কাছে যেন একটা আইন করে এই কোটাটাকে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসে। মানবিক কারণে যদি দেখা হয় তাহলে প্রতিবন্ধী করে থাকতে পারে, কিন্তু তারও আমরা ডিসাইড করতে পারি যে আসলে কতটুকু থাকা উচিত। সময় যত গড়ায় ততই বড় হতে থাকে জমায়েত। পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ করেন আন্দোলনকারীরা। আমরা যতদিন পর্যন্ত আমাদের বাতিল না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। দাবিটা কোটা প্রথা নিপাত যাক, কোটা প্রথা নিপাত যাবে। আমাদের দাবি যেটা সেটা সরকারকে মেনে নিতে হবে। আমাদের হাইকোর্ট যেটা দিচ্ছে সেটা প্রথম এবং দ্বিতীয় পূরণ হলেও আমাদের তৃতীয় চতুর্থ পূরণ হচ্ছে না। আমাদের আন্দোলন কিন্তু সমস্তটা নিয়েই, সুতরাং সমস্তটা নিয়েই নির্বাহী বিভাগের কাছে, হাইকোর্টের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সন্ধ্যার আগেই জনসমুদ্রে পরিণত হয় শাহবাগ। এক পর্যায়ে রাস্তায় নেমে পড়েন বিক্ষোভকারীরা। আপিল বিভাগ কোটা পুনর্বহালের রায়ের ওপর 4 সপ্তাহের স্থিতাবস্থা দিলেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। আমরা চাচ্ছি জরুরি অধিবেশন ডেকে সংসদে এই আইন পাস করতে হবে, তার আগ পর্যন্ত আমরা রাজপথে থাকব। এই এক দফা দাবি সহ সারা দেশে যে হামলা করা হয়েছে, বাধা দেওয়া হয়েছে এবং যারা বাধা দিয়েছে তাদের বিচারের দাবিতে আগামীকাল বিকাল 4টায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। কোটা সংস্কারের এ আন্দোলনের কারণে ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি হয়। অনেককে হেঁটে যেতে হয় গন্তব্যে। বেশি বেকায়দায় পড়েন রোগী ও বয়স্করা। যাত্রীরাও মনে করেন ভোগান্তি, সামগুলোকে তকুতুকি করে যে তোমরা এই জায়গায় নামাইবা কেন। এরা তো বুঝে না যে রাস্তাঘাট সামনে বন্ধ। আমরা 2টা পয়সা কাম করি, মানে এরা যে এরকম ভাবে রাস্তা আটকে নেয়, কোনো পাবলিকও যাইতে পারে না। ভাঙচুর আতঙ্কটা বেশি, আর সাধারণ পাবলিকের মনে করেন যে অনেক হয়রানি হইতেছে। 2018 সালে কোটা বাতিল করে পরিপত্র জারি করে সরকার। এক রিটের পরিপ্রেক্ষিতে সম্প্রতি কোটা পুনর্বহালের রায় দেয় হাইকোর্ট। এরপরই আন্দোলন শুরু করেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। আদালত এক মাসের স্থগিতাদেশ দিয়েছেন, কিন্তু এটি আসলে তাদের সিদ্ধান্ত। আমরা মনে করি যে এই সিদ্ধান্তটি আসলে তারা নিয়েছেন আমাদের আন্দোলনকে স্তম্ভিত করার জন্য। এই বঙ্গবন্ধুর বাংলায় কোনো বৈষম্যের কখনো স্থায়ী হবে না। যারাই বৈষম্য দেওয়ার চেষ্টা করবে তারা এই বাংলার জমিনে আমরা তাদেরকে কবর করে দেব একদম। তৌসিয়া ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আজ ঢাকার বাইরেও বাংলা ব্লকের শিরোনামে বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। অবরোধ করেন সড়ক মহাসড়ক। কয়েকটি জায়গায় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। কুমিল্লা আহত হয়েছেন 5 শিক্ষার্থী।
কোটা সংস্কারের দাবিতে বৃহস্পতিবার বিকেল 3:30টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে তাদেরকে পুলিশ বাধা দেয়। এ সময় শিক্ষার্থীরা ইট পাটকেল নিক্ষেপ করলে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ছোড়ে পুলিশ। এ সময় 5 শিক্ষার্থী আহত হয়। পুলিশি বাধা উপেক্ষা করে বৃহস্পতিবারও কোটা সংস্কারের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেল 3:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পুলিশের বাধার মুখে পড়ে আন্দোলনকারীরা। প্রথমে পুলিশ আমাদের আন্দোলনের যে দলটা সেটাকে এখানে আটকায়। তো আমাদের জোরটা এত বেশি ছিল যে আমরা এটা কিছুই মানি না, যেহেতু এটা আমাদের একটা ন্যায্য আন্দোলন, আমাদের ন্যায্য দাবির জন্য। তো আমরা এসব ভয় পাই না, যেহেতু আমাদের দাবিটি যৌক্তিক এবং শুধু ছাত্র সমাজ নয়, সারা দেশের মানুষের জন্য আমাদের সংগ্রাম। এ সময় ঢাকা ও আরিচা লেনে অসংখ্য যানবাহন আটকা পড়ে। দীর্ঘক্ষণ অপেক্ষা করে পায়ে হেঁটে রওনা দেন অনেকে। আমি কল্যাণপুর থেকে বের হয়েছি, আচ্ছা ওখান থেকে আসে এখানে 3 ঘন্টা হলো আমরা আটকা পড়েছি। আমি 1.5 ঘন্টা ধরে হাঁটতেছি, এখন আমি হরান হয়ে গেছি গিয়া, কারণ গাড়ি পাইতেছি না, যাবার দিতেছে না। যে 8,000 টাকার ভাড়া, 10,000, 20,000 টাকা গাড়ি ভাড়া করতেছে, অথচ আমরা 4টা থেকে এখানে বসে আছি। পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার পর চট্টগ্রাম নগরীর 16 শহর 2 নম্বর গেট মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। কোটা আন্দোলনকারীরা সীমা অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দুপুরে সচিবালয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বার্ষিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেছেন, আন্দোলন যখন ধ্বংসাত্মক হয়, জনগণের জানমালের নিরাপত্তায় বিঘ্ন ঘটে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তখনই কঠোর হয়। মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে মানুষের ভোগান্তি হচ্ছে, এটি তারা নিশ্চয়ই বুঝবেন। পুলিশের অ্যাকশনটা কখন আসে? যখন অপারগ হয়ে যায়, যখন অগ্নিসংযোগ করতে যায়, যখন ধ্বংস করতে যায়, তখন জানমালের নিশ্চয়তার অভাব হয়ে যায়, যখন অনৈতিকভাবে কোনো সিচুয়েশন তৈরি হয়, সেইগুলি করতে হলে পুলিশ বসে থাকে। এদের ডিমান্ড যেটা আছে আমরা শুনবো, কিন্তু শোনারও একটা লিমিট বোধহয় থাকে। তারা বোধহয় এগুলি ক্রস করে যাচ্ছে। সড়ক বন্ধ করে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। সকালে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক সংবাদ সম্মেলনে একথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার খন্দকার মহিদুদ্দিন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। সর্বোচ্চ আদালত কোটা সংস্কার সংক্রান্ত হাইকোর্টের রায়ে স্থিতি অবস্থা দিলেও কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। উচ্চ আদালতের আদেশের পর কোটা সংস্কার আন্দোলনের এখন আর কোনো যৌক্তিকতা নেই বলেও জানানো হয়। তাই নতুন কর্মসূচি থেকে আন্দোলনকারীদের সরে আসার অনুরোধ জানায় ঢাকা মহানগর পুলিশ। আন্দোলন যদি যৌক্তিকতা না থাকে তখন তো সেই আন্দোলন নিয়ে আসা উচিত না। যেহেতু বলবৎ আছে, কাজে যৌক্তিকতা তো তাদের আর নেই। যাদের প্রতিবন্ধকতা তৈরি করছে তাদের তো রাইটস আছে, সেই রাইটসগুলোও কিন্তু আমাদেরকে এনশিওর করতে হবে। কাজেই সেটি আমরা এনশিওর করব। দেশের প্রচলিত আইন তো আসলে কার্যকর, সেটি কার্যকর যে জায়গায় থাকার কথা সেই জায়গায় থাকবে। সরকারি চাকরিতে কোটা বজায় রাখতে প্রয়োজনে বাড়ানো বা কমানো যাবে, এমনটি বলা হয়েছে হাইকোর্টের রায়। চাকরিতে কোটা বাতিল সংক্রান্ত 2018 সালের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের মূল অংশ আজ বিকেলে প্রকাশিত হয়েছে। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এই তথ্য নিশ্চিত করেছে। এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এই রায় দেয়। এতে বলা হচ্ছে, কোটা পরিবর্তন এবং হার কমানো বা বাড়ানোর বিষয়ে এই রায় বিবাদীদের জন্য কোনো বাধা তৈরি করবে না। কোটা পূরণ না হলে মেধা তালিকা থেকে শূন্য পদে বিবাদীদের স্বাধীনতা রয়েছে। আর সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছেন তাদের জন্য আদালতের দরজা সব সময় খোলা রয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আজ আপিল বিভাগে একটি মামলার শুনানির সময় তিনি কথা বলেছেন। প্রধান বিচারপতি বলেন, নির্বাহী বিভাগের যে কোনো সিদ্ধান্ত ভবিষ্যতেও আদালতে চ্যালেঞ্জ হতে পারে, তাই কোটা আন্দোলনকারীদের আদালতে আসা উচিত। আন্দোলনকারীরা তাদের দাবিগুলো আইনজীবীর মাধ্যমে তুলে ধরলে আদালত তা গুরুত্ব সহকারে শুনবে। দুর্নীতিমুক্ত দেশ গড়তে জাতীয় সংসদকে
16 দফা পরামর্শ দেওয়া সংক্রান্ত একটি রায়ের বিরুদ্ধে আপিল শুনানির এক পর্যায়ে প্রধান বিচারপতি এসব কথাই বলেছেন। কোটা আন্দোলনকারীদের ব্লকেট থেকে সরে এসে শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এই আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কোটা নিয়ে আদালতের রায়ের পর সাধারণ শিক্ষার্থীরা ফিরে এসেছেন। এখন যারা আন্দোলনে রয়েছেন তাদের রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। ছাত্রলীগ কোটার যৌক্তিক সংস্কার ও সামঞ্জস্যপূর্ণ সমাধান চায় বলেও জানান সাদ্দাম হোসেন। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশা আন্দোলনের নামে দেশের শিক্ষার্থী সমাজ এবং শিক্ষা ব্যবস্থাকে জিম্মি করা, জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটানো, দেশরত্ন শেখ হাসিনার পরিকল্পিত স্মার্ট বাংলাদেশ অভিমুখে অগ্রযাত্রা ব্যাহত করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে দেশের ছাত্র সমাজকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে সোচ্চার রয়েছি। সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলনকে স্বাগত জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। দুপুরে রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে একথা জানান ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। কোটার বিষয়ে চূড়ান্ত নিষ্পত্তি হওয়া প্রয়োজন জেনে ছাত্রদল নেতারা দাবি করেছেন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী ছাড়া কোনো কোটার প্রয়োজন নেই। তবে কোটা বিরোধী আন্দোলনে সরাসরি সম্পৃক্ত থাকার বিষয়টি স্পষ্ট করেনি ছাত্রদল নেতারা। কোটা বিরোধী আন্দোলন ইস্যুতে ঢাকা কলেজ ছাত্রদল নেতা রাসেলকে গুম করা হয়েছে দাবি করে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন সহ সব যৌক্তিক দাবিতে রাজপথে কর্মসূচি চালিয়ে নেওয়ার কথা জানিয়েছেন ছাত্রদল নেতারা। কোটা বিরোধী আন্দোলন ব্যতীত আমরা সেখানে সর্বাত্মক অংশগ্রহণ রয়েছে ছাত্রদলের। আবারও বলছি, একমাত্র ছাত্র সংগঠন ছাত্রদল যে সাধারণ জনগণের জন্য, সাধারণ ছাত্র সমাজের জন্য একমাত্র আমরাই তো মাঠে রয়েছি। দর্শক, সংবাদের শেষ অংশে থাকছে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কুৎসিত কুকুরের প্রতিযোগিতা নিয়ে একটি প্রতিবেদন। সরকারি চাকরিতে কোটা সংস্কার হওয়া দরকার বলে মনে করছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। সচিবালয়ে এমন মত দিয়ে তিনি জানান, কোটা না থাকায় 40তম থেকে 43তম বিসিএসে নারীর অংশগ্রহণ কমেছে। দাবি দেওয়া রাজপথে নয়, আদালতে নিষ্পত্তি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন এই মন্ত্রী। শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল সারা দেশ। কোটা সংস্কারের দাবিতে মূলত বুধবার থেকেই অচল হয়ে পড়ে সড়ক, মহাসড়ক ও রেলপথ। এতে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন জনপ্রশাসন মন্ত্রী। জানান, কোটা আন্দোলনের দাবি দেওয়া রাজপথে নয়, আদালতে নিষ্পত্তি হওয়া উচিত। মন্ত্রীর কাছে প্রশ্ন ছিল, কোটা সংস্কারের দরকার আছে কিনা। আমি মনে হয় কোটার সংস্কার থাকা দরকার। 40 বিসিএস থেকে 40, 41, 43 এই বিসিএসগুলোতেই কিন্তু আপনার সবগুলোতে কমেছে, এবং যেখানে আপনার 38 বিসিএসে নারীরা ছিলেন প্রায় 26% উপরে, সেখানে এই বিসিএসগুলোতে প্রত্যেকটাতেই আপনার কমে গড়ে প্রায় 19% এসছে। সমতার ভিত্তিতে দেশটাকে এগিয়ে নিতে হবে। এই দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। জেলা কোটা নিয়েও কথা বলেন জনপ্রশাসন মন্ত্রী। এই যে 40 বিসিএসে 59টি জেলা থেকে পুলিশে একটি নারীও আপনার চাকরি সুযোগ পায়নি আপনার 40 বিসিএসে। তাহলে আবার আপনার দেখা যাচ্ছে যে মাত্র 17টি জেলাতেও আপনার নারী পুরুষ কেউই চান্স পায়নি। তাহলে এই যে জেলাগুলো বঞ্চিত হয়ে গেল, তাহলে এইরকম একটা যদি সৃষ্টি হয়, তাহলে একটা অসমতা তৈরি হয়। বিসিএস এর প্রশ্ন ফাঁস প্রসঙ্গে তিনি জানান, ফাঁস হওয়া প্রশ্নে কেউ চাকরি পেলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। যে এই কথা বলছে যে একজন ড্রাইভার, সে ড্রাইভারকে আমরা দেখলাম যে অন্য একটা দলের স্লোগান দিচ্ছেন। আসলে ব্যাপারটি হচ্ছে যে এখানে কি হয়েছে, যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হবে সে কি সত্য বলছে, মিথ্যা বলছে, তো সেক্ষেত্রে আসলে সে কোন এজেন্ডা নিয়ে কথা বলছে সেটা একটি বিষয়। তবে সত্য না মিথ্যা সেটা খুব সূক্ষ্মভাবে সরকারের পক্ষ থেকে অনুসন্ধান চলছে। সরকারের এগিয়ে যাওয়া রোধ করতে একটি মহল সবসময় তৎপর আছে বলেও অভিযোগ করেন জনপ্রশাসন মন্ত্রী। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি যথাযথভাবে বাস্তবায়ন হলে 2050 সালের মধ্যে দেশের জনসংখ্যা 20 কোটিতে স্থিতিশীল হবে। এদেরকে সম্পদে পরিণত করতে প্রয়োজনীয় প্রযুক্তিগত উৎকর্ষতা প্রয়োজন। তবে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর সংকট নিয়ে উদ্বিগ্ন জনসংখ্যা বিশেষজ্ঞরা। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, সংকট নিরসনের প্রচেষ্টা চলছে।
সবশেষ জনশুমারি অনুযায়ী দেশের জনসংখ্যা 17,15,90,000। এর মধ্যে নারী 8,73,90,000 এবং পুরুষ 8,42,00,000 জন। জনসংখ্যা বিশেষজ্ঞরা বলছেন বর্তমানে দেশে 14 থেকে 15 লাখ মানুষ প্রতি বছর জন্ম হলেও আগামী বছরগুলোতে এই সংখ্যা কমবে পর্যায়ক্রমে। এই বিশাল জনসংখ্যাকে সম্পদ হিসাবে কাজে লাগাতে হলে প্রযুক্তিগত উৎকর্ষতার কোনো বিকল্প নেই। 2050 সালের ভিতরে গিয়ে জনসংখ্যা একটা স্টেবল ফর্মে চলে যাব। সেই স্থিতিটা আমরা বলতেছি 20 থেকে 21 কোটি জনসংখ্যা হবে এই দেশের টোটাল। আপনার টেকনিক্যালি কোয়ালিফাইড মানুষ ছাড়া আপনি এই দেশে টিকতে পারবেন না। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও রোগবালাইয়ের কারণে জনসংখ্যা নিয়ন্ত্রণ বাধাগ্রস্ত হতে পারে। ওভারঅল দেশের ক্লাইমেট চেঞ্জের জন্য যদি আপনার সিগনিফিক্যান্ট ডিজিজ প্যাটার্ন বদলে যায় বা গ্লোবাল প্যাটার্নের ডিজিজ প্যাটার্ন বদলে, তাহলে অনেক লোক মারা যাবে। এছাড়া বাল্যবিয়ে ও অপরিকল্পিত গর্ভধারণও জনসংখ্যা নিয়ন্ত্রণে বড় চ্যালেঞ্জ। অ্যাডোলেসেন্ট যারা 18 বছরের নিচে তাদের বিয়ে এবং 1/4 মতো তারা প্রেগনেন্ট হয়ে যায়, সেটা আরেকটা চ্যালেঞ্জ। আমরা 20 বছরের নিচে আমরা চাই না যে তাদের বিয়ে হয়ে বাচ্চা হোক। 100টা দম্পতির মধ্যে 10টা দম্পতি পরিবার পরিকল্পনার পদ্ধতি গ্রহণ করতে চায়, কোনো না কোনো কারণে পারছে না। অভিযোগ উঠেছে সরকারের জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর মজুদ শেষের পথে। স্বাস্থ্যমন্ত্রী বলছেন সংকট নিরসনের চেষ্টা চলছে। সংকট আছে, কিছু কিছু জায়গায় তো আছে। আমি বলছি যেন সংকটটা যেন মানে প্রকট না হয়। পরিবার পরিকল্পনার ডিজি মহোদয় যিনি আছেন তাকে আমি বলছি, উনি নতুন ডিজি, উনি আমাকে আশ্বস্ত করছেন যে এরকম কোনো সমস্যা হবে না। বিশেষজ্ঞরা বলছেন জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর সংকট হলে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ঝুঁকি বাড়বে। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত অবস্থায় রয়েছে। নদ নদীর পানি কিছুটা কমলেও অনেকগুলো এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জামালপুরে পানিবুদ্ধে 2.5 লাখ মানুষ। যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে 51 সেন্টিমিটার এবং সরিষাবাড়ির জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে বিপদসীমার 86 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রামের নদ নদীর পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদীর পানি। বসতবাড়ি ও রাস্তাঘাটে পানি থাকায় ঘরে ফিরতে পারছেন না বানভাসী মানুষ। নওগাঁয় নদীর তীরবর্তী নিচু এলাকায় বসবাস করা শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এরই মধ্যে আত্রাই ও ছোট যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বেশ কিছু এলাকা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বন্যার পানি কমছে, কিন্তু বটের রাস্তা অনেক পানি, কোথাও এক বুক কোথাও এক গেলা, যাওয়া এসেও খুব সমস্যা, খাওয়া দাওয়ারও ব্যবস্থা খুব খারাপ। প্রতি বছরই বন্যার পানি আসে, মাঝখানে 2-1 বছর গ্যাপ হওয়ার পরে এইবার তুলনামূলকভাবে একটু বেশি হয়েছে। পরীক্ষা হলে পৌঁছাতে পারছি না। হালকা ও মিহি সুতার চায়না দুয়ারি জাল ব্যবহারে কিশোরগঞ্জের বিভিন্ন হাওরে ধরা পড়ছে ছোট পোনা মাছ। স্থানীয়রা বলছেন এই জাল ব্যবহার বন্ধ না হলে হাওরে মাছের সংকট দেখা দেবে। জেলা প্রশাসক অবশ্য জানিয়েছেন চায়না দুয়ারি জাল ব্যবহার বন্ধে অভিযান পরিচালিত হচ্ছে। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের বলিখালী মাছ বাজার। ভোর থেকেই বাজারে ছোট বড় বিভিন্ন ধরনের মাছ নিয়ে হাজির হন জেলেরা। তবে বর্ষার শুরু থেকেই বাড়ছে ছোট মাছ, বিশেষ করে পোনা বিক্রির পরিমাণ। চায়না দুয়ারি জাল ব্যবহার করায় কিশোরগঞ্জের বিভিন্ন হাওরে এসব ছোট ছোট মাছ ধরা পড়ছে। আমরা যে মাছ দেখছি আগে, আজকে 2-3 বছর ধরে এই জালটা আসাতে মানে আমাদের মাছ একটা বিলুপ্তির পথে। এমন ছোট ছোট পোনা যা আছে, রুই, কাতল বা এই যে বোয়াল, হাইরি, সব পোনাগুলো মেরে নিতেছে। কেন যে মাছটা 1000 টাকা বিক্রি হইতেছে, এখন এই মাছটা 50,000 টাকা বড় হইলে। প্রশাসন পদক্ষেপ নিলে হাওরের মিঠা পানির মাছ রক্ষা হবে। দিন দিন এই জালের ব্যবহার বাড়ায় ধ্বংসের মুখে পড়েছে মাছের উৎপাদন। তাই এই জাল বন্ধে প্রশাসনকে আরো কঠোর হওয়ার দাবি মাছ ব্যবসায়ীদের। একবারে দিন থেকে নিয়ে সব মাছ মারা হয়ে গেছে, সিজনের সময় আমরা মাছ পাই না। সরকারের কাছে আবেদন, চায়না রিং জাল আর শর্ট মেশিনটা বন্ধ করুক, আর কেমিক্যালটা। এ বিষয়ে জেলেদের সচেতন করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা প্রচুর পরিমাণ জাল জব্দ করেছি, সেগুলো ধ্বংস করা হয়েছে। আর এটার যে সোর্স, এখানে বাজার থেকে যে জায়গা থেকে তারা জাল কিনেন,
সেখানে আমরা গতবার অভিযান করেছিলাম, এবার আমাদের অভিযান অব্যাহত আছে। মাছের ডিম পাড়ার সময় হাওরে 15 থেকে 20 দিন মাছ ধরা বন্ধ করা গেলে মাছের উৎপাদন বাড়বে বলে আশা মাছ ব্যবসায়ীদের। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। সুস্থ জীবন সুস্থ পরিবার প্রতিপাদ্যে বিশ্ব জনসংখ্যা দিবসে অনুষ্ঠিত হলো ওয়াক দ্য টক 2024। দুপুরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের সহযোগিতায় জাতীয় শহীদ মিনারে এই ইভেন্ট শুরু হয়। অতিথিদের বক্তব্যে জনস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং সুস্থ জীবনযাপনের বিভিন্ন দিক উঠে আসে। সেই সঙ্গে জনসংখ্যার স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবেলায় বৈশ্বিক প্রচেষ্টার উপর জোর দেন বক্তারা। এই প্রচেষ্টায় মেডিকেল শিক্ষার্থীদের ভূমিকা সম্পর্কে আলোচনা করেন তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের নওজিয়া ইয়াসমিন, স্বাস্থ্য বিশেষজ্ঞ আবু জামিল ফয়সাল সহ পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর আফতাব উদ্দিন। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ মানবাধিকার পরিষদে একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। বুধবার জেনেভায় মানবাধিকার পরিষদের 56তম অধিবেশনে এটি গৃহীত হয়। এতে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত বাংলাদেশে সাময়িকভাবে আশ্রিত রোহিঙ্গাদের রাখাইনে সহায়ক পরিবেশ সৃষ্টির মাধ্যমে প্রত্যাবাসন এবং এই জনগোষ্ঠীর পক্ষে ন্যায় বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলা হয়েছে। জেনেভার বাংলাদেশ স্থায়ী মিশনে ভারপ্রাপ্ত স্থায়ী প্রতিনিধি সঞ্চিতা হক বলেন, অপ্রতুল সম্পদ ও নানাবিধ সীমাবদ্ধতা নিয়ে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে অনির্দিষ্টকালের জন্য আশ্রয় দেওয়া বাংলাদেশের জন্য সম্ভব নয়। প্রস্তাবে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে চালানো অপরাধের বিচারের কথাও বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিবিসির এক সাংবাদিকের স্ত্রী এবং তার 2 মেয়েকে হত্যা করা হয়েছে। বিবিসির ওই সাংবাদিকের নাম জন হান্ট। তিনি বিবিসির রেসিং বিভাগের ধারাভাষ্যকার। হার্টফোর্ডশায়ারের বুশের শহরে নিজের বাড়িতে তার স্ত্রী এবং 2 মেয়ে এই হত্যাকাণ্ডের শিকার হন। এই ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে। লন্ডনে ব্যাপক তল্লাশির পরে কাইল ক্লিফোর্ড নামের এক ব্যক্তিকে উত্তর লন্ডনের একটি কবরস্থানের কাছে আহত অবস্থায় আটক করা হয়েছে। সন্দেহভাজন এই ব্যক্তি 2 বছর আগে সেনাবাহিনীর চাকরি ছেড়ে দেন বলেও জানা গেছে। এশিয়া কাপে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের নারী ক্রিকেট দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন করেছে এই দলটির সদস্যরা। সাথে নিজেদের মধ্যে কয়েকটি প্রস্তুতি ম্যাচও খেলেছে নিগার সুলতানা জ্যোতির দল। তবে বৃষ্টির কারণে প্রস্তুতিতে কিছুটা ঘাটতি হয়েছে বলে জানান দলের সদস্যরা। 19 জুলাই শ্রীলঙ্কায় শুরু হবে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। 2018 সালে ভারতকে হারিয়ে প্রথমবার শিরোপা জিতেছিল বাংলার নারীরা। এবারের লক্ষ্যও তাই। সাথে ঘরের মাঠে টি-20 বিশ্বকাপের আগে দলের প্রস্তুতির জন্য এশিয়া কাপ বেশ কাজে আসবে বলেও জানান ক্রিকেটাররা। এশিয়ার ভিতরে আমরা অনেক 7টা টিমের সাথে খেলবো, তো ওগুলো আমাদের অনেক কাজে দিবে, যাতে আমরা নিজের মাটিতে এসে আরও ভালো কিছু করতে পারি। একটা বড় আসরে খেলতে যাওয়ার আগে এরকম একটা টুর্নামেন্ট আমাদের জন্য খুবই ভালো একটা দিক। আমরা যদি সেমিফাইনাল যেতে পারি, সেমিফাইনাল যেতে তো ফাইনাল খেলতে পারবো। সো ওইখান থেকে একটা কনফিডেন্স থাকবে, ওই কনফিডেন্সটা আমাদের ওয়ার্ল্ড কাপে খুব কাজে লাগবে। কোপা আমেরিকা সেমিফাইনালে এসে প্রথমবারের মতো গোলের দেখা পেয়েও এখন বিতর্কের মুখে লিওনেল মেসি। গোলের খাতায় নাম তুলতে এনজো ফার্নান্দেজের শটে তিনি পা ছুঁয়েছেন বলে তোলপাড় চলছে নেট দুনিয়ায়। এই গোলের পরই আলী দায়ীকে ছাড়িয়ে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা বনে যান LM10। চলতি কোপা আমেরিকার শুরু থেকেই গোল খরায় ভুগছিলেন লিওনেল মেসি। প্রতিটি ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্সের পরও তার গোলের খাতা ছিল শূন্য। অবশেষে কানাডার বিপক্ষে আসরের সেমিফাইনালে এসে ঘোচে সেই খরা। স্কোরশিটে নাম ওঠে 8 বারের ব্যালন ডি'অর জয়ীর। তবে এতেও সমালোচনা তার পিছু ছাড়ছে না, বরং পেয়েছে নতুন মাত্রা। কারণ গোলপোস্টের দিকেই যেতে থাকা এনজো ফার্নান্দেজের শটে কেবল পা ছুঁয়ে গোল নিজের করে নিয়েছেন মেসি। নিন্দুকেরা তাই বলছেন নিজের নামে গোল পেতে ইচ্ছে করেই বলে পা ছোঁয়ান তিনি।
পানি বেশি দূর গড়ানোর আগেই অবশ্য মুখ খুলেছেন LM10 নিজেই। আর্জেন্টিনার সংবাদ মাধ্যম TYC স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে জানান, এনজোর গোলটি কেড়ে নেয়ার কোনো উদ্দেশ্যই ছিল না তার, বরং গোলকিপারের গতিবিধি দেখে বলের গতিপথ সামান্য বদলে দিতেই পা ছুঁয়েছেন তিনি। এমনকি ম্যাচ শেষে এ নিয়ে এনজোর সাথে কথাও বলেন। এই গোলটি নিয়ে অবশ্য অফসাইডের আবেদন করেও ফল পাননি কানাডার খেলোয়াড়রা। এই গোলের মাধ্যমে একাধিক রেকর্ডের পাতায় নাম তুলেছেন লিওনেল মেসি। 109তম গোল করে ইরানের আলী দায়ীকে টপকে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। পাশাপাশি ব্রাজিলের জিজেনিওর পর দ্বিতীয় ফুটবলার হিসেবে কোপা আমেরিকার 6টি আলাদা আসরে গোলের রেকর্ডও হয়ে গেছে তার। সব মিলে এখন কোপায় মেসির গোল সংখ্যা 14টি। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। দর্শক, আপনারা দেখছেন দীপ্ত সংবাদ। এবার একটি ভিন্ন ধরনের খবর জানাচ্ছি। বিশ্বজুড়েই সৌন্দর্য প্রতিযোগিতার বেশ কদর রয়েছে। মানুষ তো বটেই, কুকুর বিড়ালের সৌন্দর্য প্রতিযোগিতাও আয়োজন করা হয় হরহামেশায় বিভিন্ন দেশে। তবে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী এক প্রতিযোগিতা। এতে বিজয়ীর মুকুট জিতেছে সবচেয়ে কুৎসিত কুকুর। সচরাচর যেমন কুকুর দেখা যায়, এরা তাদের থেকে একটু ভিন্ন, কিছুটা উদ্ভট। এ হলো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত হওয়া ওয়ার্ল্ড আগলিয়েস্ট ডগ প্রতিযোগিতার চিত্র। বাকিদের পেছনে ফেলে ওয়ার্ল্ড আগলিয়েস্ট ডগ খেতাব জিতে নিয়েছে ওয়াইল্ড থাং নামের একটি কুকুর। বিদঘুটে চেহারার জন্য বিচারক আর দর্শকদের ভোটে বিজয়ীর মুকুট জিতে নিয়েছে প্রাণীটি। প্রতিযোগিতায় 5 বার অংশ নেয়ার পর 6 বারের চেষ্টায় এই অর্জন তার। সবচেয়ে কুৎসিত কুকুরের মালিক পুরস্কার হিসেবে পেয়েছেন $3000। বিচারক ফিওনা বলেন, ওয়াইল্ড থাং বেশ জনপ্রিয় কুকুর। এর আগেও 5 বার সে অংশ নিয়েছে। এর আগে সর্বোচ্চ দ্বিতীয় হতে পেরেছিল কুকুরটি, এবার সেরা হয়েছে। দ্বিতীয় হওয়া কুকুরের নাম রোম, আর তৃতীয় হয়েছে ডেইজি মে। প্রথমবার অংশ নিয়ে বাজিমাত করেছে এই দুটি প্রাণী। পুরস্কার না জিতলেও প্রতিযোগিতা উপভোগ করেছেন কয়েকশো কুকুরের মালিক। 1970 সাল থেকে পোষা প্রাণী বিষয়ে সচেতনতা বাড়াতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। আর দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। তবে শেষ করার আগে নিটল টাটা সংবাদের শিরোনাম থাকছে আরেকবার। কোটা সংস্কারের দাবিতে ফের স্থবির শাহবাগ, আইন না করা পর্যন্ত আন্দোলনের ঘোষণা। দেশের বিভিন্ন স্থানে কোটা আন্দোলনকারীদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিতণ্ডা। শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসূচির পক্ষে ছাত্রলীগ, কোটা আন্দোলনকে স্বাগত জানিয়েছে ছাত্রদল। কোটা সংস্কার চান জনপ্রশাসন মন্ত্রী, দাবি রাজপথে নয় আদালতে নিষ্পত্তির পক্ষে মত। আর দর্শক, এই ছিল এখনকার মতো। তখন সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।